রংপুরে প্রতিনিয়তই বেড়েই চলছে তামাকের চাষ, কমছে কৃষি জমি, হারিয়ে যাচ্ছে জমির উর্বরতা। বিভিন্ন কোম্পানিগুলো তামাক চাষাবাদ করার জন্য কৃষকদের অগ্রিম টাকা দিয়ে তামাকের চাষাবাদ করতে উদ্বুদ্ধ করায় দিন দিন হারিয়ে যাচ্ছে ফসলি জমি। রংপুর জেলায় 10,000 হেক্টর কৃষি জমি থাকলেও তামাকের চাষাবাদ হচ্ছে 3,000 হেক্টর জমিতে। এসব জমি থেকে বঞ্চিত ধান, পাট, গম, ভুট্টা, কলা, আলু সহ কয়েক ধরনের চাষাবাদ। অন্যদিকে দেখা দিয়েছে খাদ্য উৎপাদনে ব্যাপক আকারে সংকট। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে বিস্তারিত। তামাকের চাষাবাদের কারণে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন ফসলের মাঠ। তামাক চাষাবাদের কারণেই শিশু, বৃদ্ধরা স্বাস্থ্যের ঝুঁকিতে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। এতে করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সর্বশান্ত হচ্ছেন কৃষক। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন কোম্পানিগুলো নগদ টাকা দিয়ে তামাক চাষাবাদ করার জন্য উদ্বুদ্ধ করায় দিন দিন হারিয়ে যেতে বসেছে কৃষিপণ্য। এতে করে সংকট পোহাতে হচ্ছে ভোক্তাদের। বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে নিত্যপণ্য। তামাকের চাষাবাদ বন্ধ করে ফসলি জমি ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যসূত্রে জানা গেছে, রংপুর জেলায় এবার 6,000 হেক্টর জমিতে তামাকের চাষাবাদ হয়েছে। 4,000 হেক্টর জমিতে ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ হয়েছে, যা তুলনামূলকভাবে অনেকটাই কম। তামাক চাষিরা বলছেন, তামাক চাষাবাদে লাভজনক। আমাদের নিজেদের কোনো টাকা খরচ করে চাষাবাদ করতে হয় না, সব টাকা কোম্পানি দেয়। এই জন্য আমরা তামাক চাষাবাদ করি। কয়েকজন কৃষক বলছেন, তামাক চাষাবাদ করার ফলে আমাদের কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে, তেমনি হারিয়ে যেতে বসেছে ফসলি জমি। এভাবে প্রতিনিয়তই আসলে জমি হারিয়ে গেলে পড়তে হবে খাদ্য সংকটে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, একই জমিতে কয়েক জাতের ফসল চাষাবাদ করার জন্য উদ্বুদ্ধ করছে কৃষকদের। তবে বিভিন্ন কোম্পানিগুলো আগাম টাকা দিয়ে তামাকের চাষাবাদ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। ফসলি জমি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি কৃষকদের। এতে করে জনস্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাবে শিশুসহ বৃদ্ধরা। অন্যদিকে নিত্যপণ্যের বাজার স্বস্তিতে ফিরবে। ফ্রান্সের স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। রাজধানীর প্যারিসের নিকটবর্তী ববিনি মেরির হলরুমে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বৈশাখী উৎসবে এক মিলন মেলায় পরিণত হয়। রাসেল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন শাহ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববনী মেরির মেয়র আব্দুল সাদি। এছাড়া উপস্থিত ছিলেন স্বরলিপির উপদেষ্টা অবনী চন্দ্র দাস গোপাল, মুতালিব খান, আমিন খান হাজারী, সহসভাপতি পুষ্পারানী দাস, মাহমুদুল হক, আলী আক্কাস, নাসির উদ্দিন আহমেদ সহ আরো অনেকেই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপি চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদিকা নিশিতা বড়ুয়া যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান শুরুতে ভায়োলিনের সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিশু শিল্পী আরশি। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পাবন দাস বাউল। এছাড়াও ছিল মিষ্টি বিশ্বাস সহ স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানের নাচে গানে আনন্দ উল্লাসে মেতেছিল অনুষ্ঠানে উপস্থিত থাকা সবাই। উপস্থিত সকলে বলেন, প্রবাসীর মাটিতে এই ধরনের আয়োজনে আমরা বাংলাদেশি আমেজ পাচ্ছি। আমাদের মনে হচ্ছে এই যেন এক টুকরো বাংলাদেশ। রাব্বির ইচ্ছে ছিল স্বনামধন্য হাফেজ হওয়া, সে আশা আর পূরণ হয়নি। আমার বাবার সব স্বপ্ন গণহত্যার হুকুমদাতা হাসিনার পুলিশের গুলিতে মুহূর্তেই শেষ কইরা দিছে। কথাগুলো আক্ষেপ আর আর্তনাদের স্বরে বলেছিলেন ছেলেহারা নিহত শহীদ হাফেজ রাব্বি মাতব্বরের বাবা জুয়েল মাতব্বর। সোমবার সকালে গলাচিপা উপজেলার কুলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ২০ জুলাই ঢাকা মিরপুর সরকারি শিশু কবরস্থানে দাফন করা হয়েছিল তাকে। পরে আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার বেলা 11:30টার দিকে দ্বিতীয়বার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। এই জানাজায় কয়েক শত মানুষ অংশ নেয়। রাব্বির বাবা জুয়েল মাতব্বর জানান, গণ অভ্যুত্থানের ১৯শে জুলাই শুক্রবার বিকেলে মিরপুর ১৩-এর ৯ নম্বর রোড এলাকায় গণহত্যার হুকুমদাতা হাসিনার পদত্যাগের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, সেই মিছিলে যায় আমার ছেলে।
ওই মিছিল ঠেকাতে বিকেলের দিকে পুলিশ বাহিনী আন্দোলনকারী ছাত্র জনতার উপর এলোপাথারি গুলি চালায়। এই সময় অন্য ছাত্রদের সাথে রাব্বিও দৌড়ে পালিয়ে গিয়ে রাস্তার পাশে একটি ভ্যান গাড়ির নিচে আশ্রয় নেয়। পুলিশের একটি গুলি আমার কলিজার টুকরা হাফেজ রাব্বির বুকে গুলি লাগে এবং ও মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির লাশ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলেও জনতার প্রতিবাদে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর তড়িঘড়ি করে রাব্বিকে মিরপুর সরকারি শিশু গোরস্থানে দাফন করা হয়। তখন আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিক ছিল গণহত্যার হুকুমদাতা হাসিনার দোসর। তাই ভয়ে আমরা কোনো কথা বলিনি। তিনি আরো বলেন, এছাড়া সরকারি কবরস্থানে কয়েকদিন পর আর কবরের চিহ্ন পাওয়া যাবে না। তাই আদালতের নির্দেশে আমার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দ্বিতীয়বার দাফন করা হয়। শহীদ রাব্বির হত্যাকাণ্ডের ঘটনার হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২ থেকে ৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন, রাব্বির লাশ ঢাকা মিরপুর থেকে উত্তোলন করার পরেই আমাদের থানায় অবহিত করে। এরপর লাশ দাফন সম্পন্ন করা পর্যন্ত আমরা পর্যবেক্ষণে ছিলাম। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপাঠ শেরেবাংলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ইলিশ ও গ্রামীণ ঐতিহ্যের ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপন হয়েছে। সোমবার সকালে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জিবি সদস্যের অংশগ্রহণে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কলেজ রোড প্রদক্ষিণ করে এসে কলেজ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, গাজী ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর গাজী শহর আলী, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ফজলুল হক প্রমুখ।